18 জন দেখছি, রিপিট করেছো অনেকে, বুঝতে পারছি। শ্রেয়সী দিয়েছো 83, নাজমুন নেশা 59, কুতুবুদ্দিন 83, সোহিনী পাঁজা 64, শ্রেয়া বৈদ্য 88, দীপিকা দাস 69, একতা ঘোষ 53, ইপসিতা দে 79, ইপসিতা দে 12 তারিখ তো 12/8, ওকে। পায়েল রয়, ঝিলিক সাহা 77%, শ্রেয়া বৈদ্য 75%, নাজমুন নেশা বেগম 63, শ্রেয়া ব্যানার্জিও, পুরোনো এগুলো, ব্যানার্জি, নাজমুন নেশা, শ্রেয়সী, নাজমুন নেশা, শ্রেয়া। ওকে, শ্রেয়া অনেকবার পরীক্ষা দিয়েছে তাই ওর স্কোরটা বেশি হয়েছে, তাই তো শ্রেয়া? হ্যাঁ স্যার, দুবার দিয়েছি। এরপরে চলে আসো আমাদের জেএনইউতে 2020 সালে এসেছে প্রশ্ন, সেটা হচ্ছে জানতে চেয়েছে নট কারেক্ট। নট কারেক্ট বলেছে এখানে, কি নট কারেক্ট যদি বলে তাহলে হচ্ছে ভারতীয় জনসংঘ, এটা নট কারেক্ট। তার অন্যতম কারণ আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে ভারতীয় জনসংঘ আমরা জানি 1951-এ তৈরি হয়েছিল, নট 1953। 1953-তে আমরা দেখতে পাবো যে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুবরণ হয়, তিনি মারা যান। আম আদমি পার্টি আমরা জানি যে 2001, নট কারেক্ট বলেছে না, তো এটাও তো নট কারেক্ট। এটাও 2012 সালে হবে, এটা 2011 সালে তো হবে না, তাহলে এটাও নট কারেক্ট, এটাও নট কারেক্ট। ভারতীয় জনতা পার্টি 1980 সালে তৈরি হয়েছে, বহুজন সমাজ পার্টি 1984-এ তো তৈরি হয়েছে। এটা কারেক্ট করে দেবো আমি, দেখি 11 নম্বর প্রশ্ন না, ঠিক করে দেবো। এটা 2011 হয়েছে, 2012 হবে এটা। 2011ই হবে, কারণ যে যেখান থেকে আপনি পড়িয়েছিলেন ওটা একবার চেক করুন, ওখানে 2011 আছে, কিন্তু এটা 2012 হবে, ভুল আছে হয়তো। 2012 হবে। আন্দোলন থেকে উদ্ভব হয়েছে, কিন্তু পার্টিটা ফর্ম হয়েছে 2012 সালে, ঠিক আছে। নিচে আরেকটা কোশ্চেন আছে যেখানে 2011ই মানে আর কি অ্যানসার করা আছে। করে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ, এটা হচ্ছে এখানে দেখো, বিহার লোক জনশক্তি পার্টি, এটা তো হবেই। ওয়েস্ট বেঙ্গল আরএসপি তো হবেই, এটা পরীক্ষায় এসেছিল একাধিকবার। মহারাষ্ট্র হচ্ছে মহারাষ্ট্র গণতন্ত্র পার্টি, এটা হবে না। মহারাষ্ট্রে যেই পার্টিটা ফাংশনস করে না তা কিন্তু নয়, কিন্তু এই পার্টিটার বেসিক্যালি রিজনাল পলিটিক্যাল পার্টি হচ্ছে এরা যেখানকার, সেটা হচ্ছে গোয়া। তো মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টি এটা গোয়ার পলিটিক্যাল পার্টি, আর উত্তরপ্রদেশে তো সমাজবাদী পার্টি আছেই, তো এগুলো দেখে নিও। এরপরে চলে আসো আমাদের পরের প্রশ্ন বলেছে হচ্ছে কি যে কনসিডার দ্য ফলোইং নেমস অফ দ্য কংগ্রেস লিডার। তো কে কামরাস অ্যান্ড এন নীলম সঞ্জীব রেড্ডি, বি এস কে পাটিল অ্যান্ড অতুল্য ঘোষ, নিজা লিঙ্গাপ্পা, আর গুলজারিলাল নন্দা এবং চন্দ্রভানু গুপ্তা। হুইচ অ্যামং দ্য ফলোইং লিডার্স ইন দ্য লেট সিক্সটিস মানে হচ্ছে একেবারে 1960 ছেষট্টির পর বলতে পারো, কাইন্ড অফ। তো 66, লেট 60, 65-র পর। তো লেট 60 মানে 65-র পর এবং 70-এর আগে, ঠিক আছে, 1970s-এর আগে। কি বলছে, ফর্মটা সিন্ডিকেট। তো কারা এদের মধ্যে সিন্ডিকেট শব্দটিকে গঠন করেছিল? শব্দটিকে গঠন করেনি, সিন্ডিকেট বলতে কাদেরকে বোঝানো হতো, কারা এই সিন্ডিকেট শব্দটিকে রিপ্রেজেন্ট করতো। তো সিন্ডিকেট শব্দটিকে যারা রিপ্রেজেন্ট করতো, এবং কি বলছে পুরো প্রশ্নটা দেখো, অ্যান্ড প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইলেকশনস অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ডেথ অফ নেহরু অ্যান্ড আফটার দ্য ডেথ অফ নেহরু অ্যান্ড লাল বাহাদুর শাস্ত্রী। অর্থাৎ নেহরু এবং লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে ভারতের নির্বাচনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং এই সিন্ডিকেট নামটিকে বেশ তারা গ্রহণযোগ্য করে তুলেছিল, বা বলতে পারো যে একটা মিনিং দিয়েছিল সেই শব্দটিকে, কারা তারা। তো এরা এখানে এবিসি যারা আছে তারা হবে, দেখো, কে কামরাজ এবং নীলম সঞ্জীব রেড্ডি হবে, এস কে পাটিল হবে, অতুল্য ঘোষ হবে, এবং হচ্ছে নিজা লিঙ্গাপ্পা হবে। এছাড়াও আরও এখানে আছে নাম কতগুলো, সেটা হচ্ছে যেমন কে ব্রহ্মানন্দ রেড্ডি হবে, এম ভাট্টা ভাতসালাম হবে, ঠিক আছে, কঠিন নাম সব দেখে নিও। তো এরাও কিন্তু হবে, এরাও কিন্তু গুরুত্বপূর্ণ দুজন, আরও দুটো ফেস, এরাও গুরুত্বপূর্ণ নাম। সিন্ডিকেট শব্দটিকে এরা কিন্তু একটা মিনিং দিয়েছিল বলা যেতে পারে। অর্থাৎ এরা কারা ছিল, এরা ছিল হচ্ছে সিনিয়র কিছু লিডার্স ছিলেন এরা, যাদের হাতে পলিটিক্যাল পার্টিটার কন্ট্রোলটা ছিল, যাদের হাতে পলিটিক্যাল পার্টির অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কন্ট্রোলটা যাদের হাতে ছিল, ঠিক আছে। এবং কন্ট্রোলটা কীরকমভাবে ছিল, কি করেছিল তারা, সেগুলো একটু দেখলেই কন্ট্রোলটা কেমন ছিল বোঝা যাবে।
পার্টির যে যে ডিসিশনস মেকিং বডি, সেই বডিতে এরাই থাকতো, পার্টিটাকে ইনফ্লুয়েন্স করতো। অর্থাৎ যেমন ইন্দিরা গান্ধীকে পাওয়ারে বসানো, প্রথম 1966-এ লাল বাহাদুর শাস্ত্রীর পর প্রধানমন্ত্রী করা, তার ক্যাবিনেট তৈরি করে দেওয়া, এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাবো কি তাদের একটা অবদান ছিল, তারাই সব এগুলো করেছে। তারপরে আমরা দেখতে পাবো মানে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্যাবিনেটটা প্রধানমন্ত্রীর, কিন্তু ডিসিশনসগুলো নিয়েছে কিন্তু এই লিডার্সগুলো, যেহেতু তারা সিনিয়র ছিল, কন্ট্রোলটা পার্টির ছিল, তাই এরাই করে দিয়েছে। এবং আমরা দেখতে পাবো পার্টির যে বড় ফান্ড, সেই ফান্ডগুলো এদের হাতেই ছিল, বড় বড় সব ফান্ডগুলো এদের হাতেই ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই রকমভাবে তারা কি করতো, কন্ট্রোলটা করতো। যদিও আমরা দেখতে পাচ্ছি যে 1966-এর পর যখন প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধী, তাদের নিজেদের মধ্যে আমরা কি দেখেছি, একটা দ্বন্দ্ব দেখা গেছে, তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা গেছে। এবং বিশেষ করে ইন্দিরা গান্ধী এই ক্যাবিনেট লিডার্সদেরকে, দলীয় যে সিন্ডিকেট যারা ছিল তাদেরকে এড়িয়ে গিয়ে তিনি বিশেষ কতগুলো ক্যাবিনেটের ডিসিশনস নিয়েছিলেন একা হাতে। বিশেষ করে সেখানে ডিমনিটাইজেশনস করা থেকে শুরু করে, ডিভ্যালুয়েশনস করা, কারেন্সির ডিভ্যালুয়েশনস করা থেকে শুরু করে বিভিন্ন এগ্রিমেন্টগুলো করায় বিদেশি শক্তির সঙ্গে, সেগুলো তিনি একা হাতে করছিলেন। এবং এটা চরম হয়ে ওঠে বিশেষ করে যখন 1969 এদিকে নজর দাও, 1969-এ যখন আমরা দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্রপতি নির্বাচন যখন হবে, সেই সময় আমরা দেখতে পাবো যে কংগ্রেসের যে ক্যান্ডিডেট ছিল, সেই ক্যান্ডিডেটটি ছিল হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি, যিনি পরবর্তীকালে যদিও প্রেসিডেন্ট হয়েছিলেন। তো নীলম সঞ্জীব রেড্ডি হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাবো যে ইন্দিরা গান্ধী আবার অন্যদিকে নিজের ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তো ইন্দিরা গান্ধী একদিকে নিজের ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছেন, আর কংগ্রেস সিন্ডিকেট গ্রুপ একদিকে তাদের নিজেদের ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দিচ্ছে। অর্থাৎ তাদের নিজেদের মধ্যে কোনো মত পার্থক্য নেই। কংগ্রেসের ভেতরেই দুটো ফ্র্যাকশনস আমরা দেখতে পাবো, তারা দুজন আলাদা ক্যান্ডিডেটকে কিন্তু সমর্থন করেছে। ইন্দিরা গান্ধী তখন অনেক হুঁশিয়ারি দিয়েছিলেন, তখন নিজের পক্ষে অনেক এমএলএ এমপিকে নিয়ে আসতে পেরেছিলেন বলে কি হয়েছিল, আলটিমেটলি তিনি তার যেই ক্যান্ডিডেটটিকে জেতাতে চাইছিলেন, ওই 1969 মানে সেই সময় যাকে তিনি জেতাতে চাইছিলেন, তিনি হচ্ছেন এখানে আমরা দেখতে পাবো 1969 মানে হচ্ছে ডক্টর জাকির হোসেন, না ডক্টর জাকির তো হবে না, ভিভি গিরি। তো ভিভি গিরিকে আমরা দেখতে পাবো, তিনি ভিভি গিরিকে সমর্থন করেছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী, আর নীলম সঞ্জীব রেড্ডিকে সমর্থন করেছিল হচ্ছে কংগ্রেসের যে সিন্ডিকেট গ্রুপ সেটা। তো যখন এইরকমভাবে দুজন আলাদা ক্যান্ডিডেট, দুটো আলাদা ফ্র্যাকশন যখন দুজন আলাদা ক্যান্ডিডেটকে সমর্থন করছে, তখন দলের মধ্যে ভাঙন দেখা দেয়, দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হয়ে যায় সেখানে সিন্ডিকেট গ্রুপটা হয়ে যায় কংগ্রেস ও, আর ইন্দিরা গান্ধীর গ্রুপটা হয়ে যায় কংগ্রেস আর বা কংগ্রেস আই। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে ফাইনালি ইলেকশনে আমরা দেখতে পাবো যে যদিও সেখানে ইন্দিরা গান্ধী পক্ষটাই জিতেছে, অর্থাৎ ভিভি গিরি সেখানে রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে 1971-এ যখন ফাইনালি গিয়ে ইলেকশনস হচ্ছে, তিনি যদিও যেহেতু তিনি প্রি ম্যাচিউর ইলেকশনস করিয়েছিলেন লোকসভার, যেটা 1972-তে হওয়ার কথা ছিল, সেটা 71-এ তিনি সংগঠিত করেছিলেন, আর 70-র শেষের দিকে তিনি রিজাইন করে গেছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রি ম্যাচিওর ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কংগ্রেসের সেখানে তারা বিশেষ কিছু করে উঠতে পারেনি, তারা জিততে পারেনি, তারা অনেকটা সংখ্যা হারিয়ে ফেলে, তারা দুর্বল হয়ে পড়ে, জনগণের সমর্থন তারা পায়নি। আলটিমেটলি আমরা দেখতে পাই যে 1977 আস্তে আস্তে তারা, তো আমরা দেখতে পেলাম যে জনতা পার্টির সঙ্গে তো মার্চই হয়ে গেল, অর্থাৎ তারা 5টা গ্রুপ পলিটিক্যাল পার্টি মিলে একটা জনতা পার্টি তৈরি করলো, এবং সেখানে কিন্তু এই অর্গানাইজেশনসটাও কিন্তু ছিল, অর্থাৎ কংগ্রেস ও যেটা সিন্ডিকেটদের গ্রুপ, তারাও কিন্তু ছিল। তো এগুলো একটা বড় কিন্তু তোমরা ইতিহাস এখানে কিন্তু দেখতে পাবে, এগুলো ভালো করে একটু দেখে নিও, বারবার এগুলো পরীক্ষায় আসে। এরপর চলে আসো হু ফাউন্ডেড দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম। তো এটা তো সিএন আন্নাদুরাই হবে, ডিএমকে 1949-এ প্রতিষ্ঠা করেছিলেন এমকে থেকে, মানে দ্রাবিড় কাজাগাম থেকে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম তিনি তৈরি করলেন। আমরা দেখেছি যে যেটা পেরিয়ারের আদর্শে তৈরি হয়েছিল সংগঠনরা, সেখান থেকে বেরিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে ডিএমকে তৈরি করলেন 1949-এ, এবং 1967-এ তিনি মুখ্যমন্ত্রীও হয়েছিলেন তামিলনাড়ুর। তারপরে এখানে দেখো, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পলিটিক্যাল পার্টি এবং অরিজিন তাদের আকালি দল। এটা তো রিপিট কোয়েশ্চেন্স, দেখতেই পাচ্ছ যে আকালি দল মানে হচ্ছে 1920 সালে তৈরি হয়েছে। ডিএমকে সেটা তো 1949-এ হবে। অসম গণ পরিষদ 1985 তখন আমরা বলেছিলাম তোমাকে যে তখন আমরা দেখেছি কি
যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের একটা বড় ঘটনা ঘটেছিল, ছাত্ররা সেখানে আন্দোলন করছিল, দুটো অর্গানাইজেশন ছিল সেখানে, একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন আর একটা হচ্ছে কিন্তু ছাত্রদের অর্গানাইজেশন। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি কি যে তারা মার্চ করে গেল, মানে তাদের দুটো এগ্রিমেন্ট সেখানে হয়েছিল ভারত সরকারের সঙ্গে, যেটাকে আসাম অ্যাকর্ড বলা হয়। তারপর তারা